গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেয় তারা। প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামের রিপোর্টে এ পর্যন্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮টি যাচাই বাছাই করা হয়েছে বলে জানায় কমিশন। শেখ হাসিনা ছাড়াও সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদ জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এ সময় কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। কমিশন প্রধান মনিরুল ইসলাম চৌধুরী জানান, ৩ মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন তারা। চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও ১ বছর সময় লাগবে। খুলনা রেল স্টেশনে ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ফিরে আসার বার্তা প্রকাশের ঘটনায় বিক্ষোভ করেছে রেলওয়ে শ্রমিক দল ও স্থানীয় বিএনপি নেতারা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে হঠাৎ করে খুলনা রেল স্টেশনের মূল ফটকের ডিজিটাল বোর্ডে ভেসে ওঠে ছাত্রলীগ ফিরে আসার বার্তা। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ করেন রেলওয়ে শ্রমিক দলের নেতারা। এ সময় বিক্ষুব্ধ জনতা ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আসলাম হোসেন সেন্টুকে আটক করে পুলিশে দেয়। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গণতন্ত্র হরণ ও গণহত্যার কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের অর্জন যেন বৃথা না যায় সে লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। মিরপুর স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে সর্বস্তরের জনতার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক দল ও নানা সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা জানানোর পর নীরবে দাঁড়িয়ে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধকে ৭১-এর প্রেক্ষাপটেই দেখতে হবে, বর্তমান বাস্তবতায় নয়। জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখে নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার, ইতিহাসকে তো পাল্টানো যায় না। এর আগে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় জানিয়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র হত্যা করার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে তারা। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতন্ত্রকামী স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে ২৪-এর গণ অভ্যুত্থানের অর্জন যেন বৃথা না যায় সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাম দলের নেতারা। যখন একটা স্বাধীনতা অর্জন করি, গণ অভ্যুত্থানের বিজয় অর্জন করি, তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই। সুতরাং এইবার যে ২৪-এর গণ অভ্যুত্থান করলাম, আমাদের পেছনে অনেক অপশক্তি আছে, সেই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। আমি ৩টি অপশক্তির কথা বলি। প্রথমত হচ্ছে যারা পতিত হলো, তারা চাইবে আমরা যাতে ব্যর্থ হই ফিরে আসতে। যে অঙ্গীকারে শিক্ষার্থীদের ২৪-এর গণ অভ্যুত্থান তা যদি পূর্ণতা না পায়, তবে শহীদদের আত্মত্যাগ ভুলুণ্ঠিত হবে বলে সতর্ক করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার চলে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। একটি অস্থিতিশীল পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব ও কর্তব্য সম্পন্ন করবে। এ সময় তিনি আরও জানান, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দুদেশের স্বার্থ সমানভাবে রক্ষা করে সম্পর্ক বজায় রাখতে হবে। সে লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আমি মনে করি না যে সবকিছু একদিনে অর্জন করা সম্ভব নয়, সময় লাগে সবকিছুতে। কিন্তু অন্তত যেন মৌলিক রিফর্ম এবং তারপরে যে
এই যে আপনার রিফর্মের পথ থেকে যেন সরে যেতে না পারে সেই ট্রেনটা, এইটুকু ব্যবস্থা করে দিয়ে আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব, তারা দেশ চালাবে। গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। সার্জিস বলেন, বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। তিনি অভিযোগ করেন, আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের 46 জন শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার রিপন দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এ জবানবন্দি দেন তিনি। এ নিয়ে 3 আসামি আদালতে জবানবন্দি দিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ঘটনার দিন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন রিপন দাস। পরে চিন্ময়কে কারাগারে নিয়ে যাওয়ার সময় সেবক কলোনি এলাকায় চলে যান। সেখানে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া 10 থেকে 12 জনকে চেনেন রিপন দাস। এর আগে গত সোমবার আসামি চন্দন দাস এবং শুক্রবার রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ভাতা 50,000 টাকা না করলে বুধবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন তারা। সেখানে এ ঘোষণা দেওয়া হয়। ডাক্তারদের দাবি, এখন তাদের 25,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। ডাক্তার হিসেবে এটি নগণ্য। প্রতিবেশী বিভিন্ন দেশে এ ভাতা আরও বেশি। তাই সম্মানী পর্যাপ্ত বাড়ানো সময়ের দাবি বলে মনে করেন এ চিকিৎসকেরা। আমরা বলতে চাই, হুঁশিয়ার করে বলতে চাই, যদি আপনারা এই যে ওদের 50,000 টাকা ভাতা দেওয়ার যে দাবি, এটা যদি না মেনে নেন, আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে যাব। আমরা পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন টাকা চাচ্ছি। আমরা শুধু খেয়ে পরে বাঁচতে চাই, একজন বিশেষজ্ঞ ডাক্তার হইতে চাই, দেশের বৈষম্য দূর করতে চাই, দেশের মানুষকে সেবা প্রদান করতে চাই। 11 মাসের লড়াইয়ে রাখাইনের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ থাকায় আবারও সামনে এসেছে অনুপ্রবেশের আশঙ্কা। তবে বড় পরিসরে সেই সুযোগ দেখছে না স্থানীয় প্রশাসন। প্রতিরোধে জোরদার করা হয়েছে সীমান্ত টহল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মাঝ দিয়ে বইছে নাফ নদী। এর 8 কিলোমিটার দূরেই মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ 11 মাস লড়াইয়ের পর সেখানে এখন আরাকান আর্মির কর্তৃত্ব। তবে সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে বিরোধ রয়েছে রোহিঙ্গাদের। এর জের ধরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের অশনি সংকেত বাংলাদেশের সামনে। আর সে আশঙ্কার কথাই জানাচ্ছেন সীমান্তবাসী। এরিয়াটা নাকি আরাকান আর্মিরা দখল করে ফেলেছে। যারা এখানে বর্তমানে এখন যারা এখানে রয়েছেন, তারাও বাংলাদেশে আসার জন্য তারা হাওয়া করতেছে। বিভিন্ন ক্যাম্পের মধ্যে অবস্থান করছে। তারা যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য তারা খুবই ধরনের কি করতে প্রসেসিং করতেছে। যা ঢুকে গেছে এগুলা ব্যবস্থা না করে আবার নতুন সূত্রে ঢুকতেছে, মন্ডু থেকে আসতেছে, খবর পাইছি। এগুলা বন্ধ করার আকুল আবেদন জানালাম। তবে বড় ধরনের অনুপ্রবেশের সুযোগ দেখছেন না টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি জানাচ্ছেন সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার কথা। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশি সীমানায় বড় আকারে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। বিজিবি তাদের চেকপোস্ট বাড়িয়েছে, টহল বাড়িয়েছে, সেখানে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। 2018 সালে বাংলাদেশে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। গত আগস্ট সেপ্টেম্বরে সেই সংখ্যা ছিল 8,000-এর মতো। সরকারি হিসেবেই দেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা এখন 12 লাখের উপরে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।
এয়ারপোর্ট গাজীপুর রুটে বিআরটি প্রকল্পের এসি বাস চলাচল শুরু হয়েছে। বিজয় দিবস সামনে রেখে বিআরটিসির 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এই সেবা শুরু হলো। সকালে এর উদ্বোধন করেন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বিআরটিসির এসি বাসগুলো শিববাড়ি টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত 22 কিলোমিটার পথে চলাচল করবে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়াও 70 টাকা, আর শিববাড়ি থেকে গুলিস্তানের ভাড়া 140 টাকা। ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান। উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের আত্মত্যাগ মনে রেখে তাদের জন্য কাজ করছে সরকার। স্বল্প আয়ের মানুষের যাতায়াতের জন্য কমিউটার ট্রেন উপযোগী উল্লেখ করে স্বাধীনতা দিবসে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও নরসিংদী রুটেও কমিউটার ট্রেন চালুর ঘোষণা দেন রেল উপদেষ্টা। ঢাকা জয়দেবপুর রুটে চালু হওয়া তুরাগ কমিউটার এবং জয়দেবপুর কমিউটার ট্রেন ঢাকার বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে। এছাড়া তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটারে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে আত্মত্যাগ, যার বিনিময়ে আমরা আজকের এই অবস্থায় এসেছি, আমরা তাদেরকে ভুলে যাইনি। আমরা তাদের জন্য, তাদের সুবিধা বাড়ানোর জন্য আমরা অব্যাহতভাবে কাজ করে যাব। মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে সাভারের ওই এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজও। ধোয়া মোছার কাজ শেষ, সিঁড়িসহ সব স্থাপনায় পড়েছে নূতন রঙের আঁচড়। সব মিলিয়ে ঝকঝকে রূপ পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা 15 দিনের পরিশ্রমের ফসল এটি। সৌন্দর্য বর্ধনের এই কাজ বিজয় দিবস উপলক্ষে। রাত পোহালেই লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জার কাজ এবং নিরাপত্তার সাথে আমাদের বাউন্ডারি ওয়ালের যে মেরামত কাজ, সেগুলো আমরা সম্পন্ন করেছি। বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আরও 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তোবা আপনারা দেখতেছেন না, আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিকতার মহড়া হয়ে গেছে। বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সৌন্দর্য বর্ধনের কাজ, সকল কাজই তো শেষ হয়েছে, তো সব প্রস্তুতি শেষ হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, প্রতিবেদনটিতে আমরা যেমনটি বলছিলাম যে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ধুয়ে মুছে একদম পরিপাটি করে নতুন রূপে কিন্তু এই সাভার জাতীয় স্মৃতিসৌধকে সাজানো হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু নানা রঙের যে বাহারি ফুল রয়েছে, সেই ফুল দিয়ে কিন্তু এই সৌধের সবুজ চত্বর কিন্তু ঢেকে ফেলা হয়েছে এবং রং তুলির আঁচড়ে সৌধের যে নানা স্থাপনা রয়েছে সিঁড়িসহ সেখানে কিন্তু রং তুলির আঁচড় দেওয়া হয়েছে। সৌধ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা প্রায় 15 দিনের অক্লান্ত চেষ্টায় এই সৌধ কমপ্লেক্সকে তারা ধুয়ে মুছে রং তুলির আঁচলে নতুন রূপে কিন্তু তারা একটি রূপ দিয়েছে এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ হলো। শেষ মুহূর্তের
কোনো ধরনের যদি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিষয়টি থাকে সেই বিষয়টি কিন্তু গণপূর্ত বিভাগের কর্মীরা কিন্তু শেষ মুহূর্তের যে দেখভাল সেটি কিন্তু করছে। বিশেষ করে স্মৃতিসৌধের ভেতরে আমরা তেমন কোনো কাজ দেখতে পাইনি, তবে স্মৃতিসৌধের যে প্রধান যে দুটি ফটক রয়েছে সেই ফটকের বাহিরে শেষ মুহূর্তের যে ধোয়া মোছা সেই কাজটি কিন্তু গণপূর্ত বিভাগের কর্মীরা সকাল থেকে চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে দুপুরের মধ্যেই এই সৌধের যে ফটকের সামনের যে অংশটি রয়েছে এই অংশটিকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা আওতায় এনে ফেলবেন। এবং নিরাপত্তার বিষয় যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে কিন্তু ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন AKM আওলাদ হোসেন তিনি কিন্তু স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু ব্রিফ করেছেন এই সৌধ প্রাঙ্গণে। তিনি আমাদেরকে জানিয়েছেন 3000-এরও অধিক পুলিশ সদস্য কিন্তু এই স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকায় কিন্তু মোতায়েন থাকবে বলে ঢাকা রেঞ্জের ডিআইজি আমাদেরকে জানিয়েছেন। এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি যেটি জানিয়েছেন, তিনি বলেছেন স্মৃতিসৌধের আশপাশের যে এলাকাগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, যেমন মানিকগঞ্জ, গাজীপুর মেট্রোপলিটন এবং ঢাকা মেট্রোপলিটনের সাথে সমন্বয় করে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু তারা নিয়ন্ত্রণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই সৌধ প্রাঙ্গণ এলাকায় যে 3000 পুলিশ সদস্য মোতায়েন থাকছে, এর পাশাপাশি কিন্তু পুরো সাভার এলাকা জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর নজরদারির মধ্যে নিয়েছে বলে আমাদেরকে ঢাকা রেঞ্জের ডিআইজি যিনি রয়েছেন AKM আওলাদ হোসেন তিনি কিন্তু আমাদের জানিয়েছেন। এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সব মিলে যদি বলি, সাভার জাতীয় স্মৃতিসৌধ মহান বিজয় দিবসের উপলক্ষে এখন একদম পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। শনিবার রাত 11:15টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ 19 সদস্যের একটি দল। জানা গেছে 14 থেকে 17 ডিসেম্বর বাংলাদেশে অবস্থান করবেন জোসে রামোস হোর্তা। এর মধ্যে 15 ডিসেম্বর সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যৌথ প্রেস কনফারেন্স করবেন তারা। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। উত্তরের কয়েক জেলায় আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিম বাতাসে নাকাল জনজীবন। তৃতীয় দিনের মতো চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমলেও দুপুরের পর বেড়ে যায় শীতের অনুভূতি। পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের প্রভাবে স্পষ্ট হয়ে উঠেছে জনজীবনে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। তবে পেটের দায়ে তীব্র শীতের মধ্যেও ছুটতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বেনাপোলে কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বীজতলা। নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রংপুর ও রাজশাহী থেকে আছেন সহকর্মীরা। শুরুতে রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল আজকে? শীত পরিস্থিতি নিয়ে জানাবেন। ঠান্ডাজনিত রোগের প্রকোপ কেমন রয়েছে সেখানে? দেখুন, আসলে 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ থেকে পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে 12 থেকে 10, 12 থেকে 11, 13 এরকম কিন্তু আসলে তাপমাত্রা উঠানামা করছে। আজকে কিন্তু তাপমাত্রা ছিল 14 অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটি কিন্তু আসলে সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে। আর আমি যদি বলি রংপুর বিভাগের 8 জেলাতে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ যেটি বয়ে যাচ্ছে। সব থেকে বেশি করে পঞ্চগড় আমরা যেটা জেনেছি যে আজকে 9.5 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা। প্রতিদিনই কিন্তু আমরা দেখি বিকেল থেকে রাত পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা এবং তীব্র ঠান্ডায় কিন্তু জনজীবন বিপর্যয় হতে পড়ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু দিনরাত তারা কষ্ট এবং দুর্ভোগে তারা পড়ে আছে। কারণ তাদের যে শীতে যে তারা বাসা থেকে বের হতে পারছে না, এটি তারা কিন্তু বারবার বলছেন। তবে আমরা যেটা জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আজকেও কিন্তু আমরা যেটা জেনেছি যে সকাল 10টায় অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হবে। এটি আসলে একটু আগে আমরা যেটা জেনেছি। তবে ঠান্ডা জনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে আমরা দেখেছি মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত প্রায় 300 উপরে কিন্তু শিশু এবং বৃদ্ধরা তারা অর্থাৎ ভর্তি রয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যে আগুনে পুড়ে থেকে দগ্ধ হয়ে 2 নারী কিন্তু
মারা গিয়েছে গত এক সপ্তাহে। আমরা একটু আগে কিন্তু যেটা খবর নিয়েছি যে গত 5 বছরের যে কথা আমি বলি, 5 বছরে 107 অর্থাৎ লোক কিন্তু তারা মারা গেছেন, অর্থাৎ শিশু এবং বৃদ্ধ আগুনের পয় থেকে দগ্ধ। এটি কিন্তু আসলে রংপুর বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার ফলে কিন্তু তারা অর্থাৎ মারা গেছে। এক একজনের যে আগুনে দগ্ধ হওয়া কিন্তু 70 থেকে 60% তারা পুড়ে গেছে। এটি আসলে শীতের সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে যায়। তবে মানুষকে সচেতন করার জন্য তার চিকিৎসকের পক্ষ থেকে নানাভাবে কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন যে শীতের সময় গরম কাপড় পরিধান করা এবং রাত্রে তারা গরম কাপড় পরিধান করে থাকার জন্য, এটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে শীতের প্রভাব কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আগামী 17 এবং 18 তারিখে শৈত্যপ্রবাহ অর্থাৎ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 17-18 তারিখে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রংপুরে। নজরুল সাথে থাকবেন। এবার রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাজশাহীতে শীত কেমন অনুভূত হচ্ছে? দেখুন, গেল কয়েকদিন ধরে, অর্থাৎ যদি বলা হয়ে থাকে গত 2 দিন ধরে রাজশাহীতে ছিল মৃদু শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ছিল এক অঙ্কের মধ্যে। অর্থাৎ সেই সময় ছিল গত 2 দিন ধরে রাজশাহীতে তাপমাত্রা ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকের কথা যদি বলি, আজকে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আজকে এখন পর্যন্ত রাজশাহীতে তাপমাত্রা রয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ থেকে বের হয়ে এসেছে। কিন্তু রাজশাহী বিভাগের কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহীর এই বিভাগের যে 9 জেলা রয়েছে সেইখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে তাপমাত্রা নিচের দিকে, অর্থাৎ এক অঙ্কের ঘরেই থাকছে অধিকাংশ সময়। এবং সেই দিকে অর্থাৎ বিশেষ করে যদি উল্লেখ করা যেতে পারে যে নওগাঁর কথা বলা যেতে পারে, চাঁপাইনবাবগঞ্জ কথা বলা যেতে পারে এবং নাটোরের কথা বলা যেতে পারে, সিরাজগঞ্জ রয়েছে, এইদিকে কিন্তু শীতের পরিমাণটা কিন্তু বেশি এবং তাপমাত্রাও বেশি নামছে। এবং শীতের যে বিশেষ করে শীতের প্রভাব, যখন শীত বেড়ে যায় বা কুয়াশা বেড়ে যায়, ঠিক এই প্রভাব যেটি পড়ে সেটা হলো ছিন্নমূল মানুষ বা যারা সাধারণ মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর রয়েছে, ঠিক এই শ্রেণীর মানুষগুলোর কিন্তু দুর্ভোগটা বেড়ে যায় এবং তারাই মূলত বেশি বিপাকে পড়ে থাকেন। কেননা তারা সকাল হলেই তারা কর্মক্ষেত্রে বের হন এবং সেখানে কিন্তু তাদের বিপত্তিটা ঘটে থাকে এবং অনেক ক্ষেত্রে তাদের কাজ পেতেও কিন্তু বেশ বেগ পেতে হয়। কেননা এই শীতের সময় তাদের কাজের পরিমাণটা কমে যায়। বা যারা রিক্সা চালকরা রয়েছেন তাদেরও কিন্তু, অর্থাৎ এক কথা বলা যেতে পারে নিম্ন আয়ের মানুষের কিন্তু দুর্ভোগটা বেড়ে যায়। অপরদিকে বলা যেতে পারে যে উত্তরাঞ্চল যেহেতু কৃষিপ্রধান এলাকা, এইখানে কিন্তু আরেকটি যখন শীত যখন বাড়বে, ঠিক এর সাথে সম্পৃক্ত রয়েছে যে রাজশাহীর যে উত্তরাঞ্চলের যে খেজুরের রসের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ খেজুরের গুড়ের যে বিষয়টি, এখানে শীতের পরিমাণ যত বাড়বে শীতের এই গুড়ের ব্যবসাটা কিন্তু বাড়বে, যার ফলে কিন্তু তারা কিন্তু একটি আশা দেখেন। তবে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আগামী এক সপ্তাহ নাগাদ কিন্তু কোনো শৈত্যপ্রবাহর সংখ্যা তারা দেখছেন না এবং এখন পর্যন্ত রাজশাহীর আবহাওয়া আর মৃদু থেকে বের হয়ে এসেছে এবং আজকে ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর রাজশাহী থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমদানি করা লোহার স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়ার ঘটনায় শঙ্কিত চট্টগ্রামের মানুষ। চলতি বছরে 3 দফায় পাওয়া গেছে অবিস্ফোরিত গোলা আর মর্টার শেল। আমদানিকারকরা একে স্বাভাবিক ঘটনাই বলছেন, তবে পূর্ণ তদারকির তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে স্ক্যান ও পরীক্ষা নিরীক্ষার সীমাবদ্ধতায় ঢুকে পড়ছে বিস্ফোরক। 2023-24 অর্থ বছরে জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 50 লাখ টন স্ক্র্যাপ আমদানি করে ইস্পাত ও রড তৈরির 10 থেকে 15টি প্রতিষ্ঠান। তবে দেশে আসার পর জঞ্জালের মাঝে মিলছে অবিস্ফোরিত গোলাবারুদ। গেল 30শে নভেম্বর বিএসআরএম এর কারখানায় মিলে মর্টার শেল। এর আগেও চলতি বছরে 2 দফায় এই প্রতিষ্ঠানে 4টি বিস্ফোরকের সন্ধান পায় শ্রমিকরা। এছাড়া সীতাকুণ্ডের 2টি প্রতিষ্ঠানেও স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়া যায়। এতে উদ্বিগ্ন স্থানীয়রা। স্ক্র্যাপের জন্য যেসব জিনিসপত্র আনা হয় এখানে অনেক সময় বিস্ফোরকের জিনিস পাওয়া যায়। গোলাবারুদ জাতীয় কোনো কিছু না আসে এবং সেগুলো যাতে ওই দেশ থেকে ওইখান থেকে যাচাই করে নিয়ে আসা হয়। শুল্ক কর্মকর্তাদের দাবি, স্ক্র্যাপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম নেই তাদের কাছে। প্রতিষ্ঠানগুলো বিস্ফোরক পণ্য না থাকার কথা আগাম ঘোষণা দেয়। কন্টেনারগুলো যদি আপনি দেখেন, ওইটা যেই প্রসেস ওইখানে থাকে, নানান ধরনের স্ক্র্যাপ এগুলি মধ্যে ডাম্প করা অবস্থায় থাকে, ওইটা তো আসলে এক্সামিন করা সম্ভব না। আমদানিকারকরা বলছে এভাবে বিস্ফোরক দ্রব্য আসা স্বাভাবিক, তবুও নিরাপত্তা বিবেচনায় তদারকির আহ্বান বিশ্লেষকদের। কেউ উইলিংলি বা কেউ ইন্টেনশনালি কোনো কিছু করে এটা না, বলে স্ক্র্যাপের সাথে আসে। স্ক্র্যাপ তো বিভিন্ন রাষ্ট্র থেকে তো স্ক্র্যাপ আসে, জাপান থেকে আসে,
তারপর হচ্ছে যে আমেরিকা থেকে আসে। সুইপ করতে গিয়ে যদি দেখা যায় যে সেখানে এই বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বা বিকিরণ জাতীয় পদার্থ পাওয়া গেছে, তাহলে যেই ইম্পোর্টার তাকে এক্সাম্পলের পানিশমেন্ট দিতে হবে। তাহলে ভবিষ্যতে যদি আর কেউ এটা চিন্তা করবে, 10 বার চিন্তা করবে যে এক্সপ্লোসিভ নিয়ে আসা বা বিকিরণ জাতীয় যেটা আছে, যেটা আনার কথা না, সস্তায় পেয়েছে সেই জিনিসও এখানে নিয়ে ঢুকাই দিলাম আমার দেশে। দেশে প্রায় 40টি কারখানায় বছরে উৎপাদন হয় প্রায় 90 লক্ষ টন ইস্পাত। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তরল দুধের দাম বাড়ানো কমানোর কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই। বেসরকারি কোম্পানিগুলো নিজেদের ইচ্ছা মতো দুধের দাম বাড়ায়, কাউকে না জানিয়ে এরই মধ্যে লিটারে 10 টাকা বাড়িয়ে দিয়েছে তারা। নানা খাতে খরচ বাড়ার অজুহাত দাঁড় করিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি খামারিদের লিটারে প্রায় 5 টাকা বাড়ানো হয়েছে, তবে খামারিরা বলছেন বেড়েছে সর্বোচ্চ 2 টাকা। বেড়েছে তরল দুধের দাম। প্রাণ, আরং, আকিস লিটারে 10 টাকা বাড়িয়েছে। 2-3 সপ্তাহ আগেও 1 লিটার তরল দুধের দাম ছিল 90 টাকা। তবে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটা দুধের দাম বাড়েনি, কিন্তু সরবরাহ কম। আগে তো 45 টাকা করে নিতাম, এখন 50 টাকা করে নিতেছি। তো আমাদের তো যে পরিস্থিতি, ইনকাম তো আমাদের বাড়ে নাই, আমাদের তো আগের জায়গায় রয়ে গেছে, আরো বরং দেখা যাচ্ছে কমতেছে। অনেকেই যারা 1 কেজি কিনতো তারা আধা কেজি কিনতেছে, যারা আধা কেজি কিনবে তারা 250 গ্রাম কিনতেছে। এভাবে মানে অনেকে কিনা বন্ধ করে দিচ্ছে। দাম বাড়ার জন্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, গ্যাস, বিদ্যুৎ, প্যাকেজিং সহ সব খরচ আগের চেয়ে বেড়েছে, যার প্রভাব পড়েছে দুধের দামে। আমরা কিন্তু লিকুইড মিল্কের ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি। যেহেতু ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি, তার কস্টটাকে পোষানোর জন্য এবং দেশের মিল্ক প্রোডাকশনটাকে কন্টিনিউ রাখার জন্য, তার জন্য কিন্তু পরবর্তীতে ওটাকে সমন্বয় করার জন্যই আমাদের ফিনিশ প্রোডাক্টের উপর দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি। খামারিরা বলছে কোম্পানিগুলো লিটারে 10 টাকা বাড়ালেও প্রান্তিক খামারিদের দেয়া হচ্ছে সামান্যই। দুধ উৎপাদনকারী নয়, কর্পোরেট প্রতিষ্ঠানই বাড়তি মুনাফা করছে। 6 মাস আগে ডলারের যা মূল্য ছিল এখনো তাই আছে। সুতরাং প্রসেসিং কস্ট ওনারা কেন মানে এক্সাজারেট করতেছে, কিংবা 1 টাকা 1.5 টাকা খামারিদেরকে বেশি দিয়ে কেন সেটাকে 10 টাকা মূল্য সংযোজন করতে হচ্ছে, সেটা আমার আসলে বোধগম্য না। বাজার স্বাভাবিক রাখতে মাংসের মতো তরল দুধের দামও নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্লে পেন স্কুলে নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। চলে যাচ্ছি সেখানে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা তিনি সকাল 9টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত প্লেপেন স্কুলে আসেন এবং আসার পরে শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন। কৌশল বিনিময় করার পর এখন তার যে অভিজ্ঞতা, মহাকাশে 306 দিন থাকার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বর্ণনা করছেন এবং এখানে যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে তিনি অনেকটা হাসির ছলে শুরুতে শেয়ার করেছেন তিনি পিৎজা খেতে খুব পছন্দ করেন এবং সেই মহাকাশে যে 306 দিন ছিলেন সেখানে তিনি বেশিরভাগ সময় পিৎজা খেয়েই কাটিয়েছেন। এটি দিয়ে মূলত তিনি তার যে অভিজ্ঞতা বর্ণনা 306 দিনের সেটি শুরু করেন। এখন অন্যান্য যে বিষয় রয়েছে 306 দিনে তিনি কি করেছেন, সেখানে গবেষণার যে অংশ কি ছিল সেগুলি বর্ণনা করছেন। আমরা জানি যে বাংলাদেশে এই প্রথম নাসার প্রধান নভোচারীর আগমন এবং তিনি 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজকে শুরুতেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন। এই মতবিনিময়ের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক জ্ঞান চর্চার দিকে যাতে তারা আগ্রহ সৃষ্টি হয়, এই আগ্রহ সৃষ্টি করার জন্য তিনি শিক্ষার্থীদের সাথে শুরুতে মতবিনিময় করছেন। আমরা যতটুকু জেনেছি এখানে শিক্ষার্থীদের মতামত তিনি শুনবেন। এই নাসার যিনি প্রধান নভোচারী তিনি ধারণা করা হচ্ছে আরো ঘণ্টাখানেক শিক্ষার্থীদের সাথে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার বর্ণনা করবেন এবং এখানে প্রতিকূল বেশ কিছু অবস্থার কথাও তিনি বর্ণনা করেছেন। মহাকাশে তার যে 306 দিনের অবস্থান, এই 306 দিনের অবস্থানে তার যে নির্দিষ্ট কিছু কাজ থাকে, এই কাজের বাইরেও তিনি মূলত কিভাবে সময় কাটিয়েছেন সে বিষয়টিও তিনি উল্লেখ করেছেন শিক্ষার্থীদের সাথে। আর এখানে ভিডিও চিত্রের মাধ্যমে তিনি
প্রেজেন্টেশনে দেখাচ্ছেন যে আসলে মহাকাশে যে উড্ডয়ন থেকে শুরু করে মহাকাশে অবস্থান করা সার্বিক বিষয় তিনি খণ্ড খণ্ড ক্লিপ আকারে নিয়ে এসেছেন। সেগুলি মূলত এখানে শিক্ষার্থীদের সাথে শেয়ার করছেন এবং শিক্ষার্থীদের সাথে বর্ণনায় তুলে ধরছেন যে আসলে মহাকাশে যাওয়ার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু বর্তমানে যে বিশ্ব রয়েছে, বিশ্ব যাতে জলবায়ু পরিবর্তন সহ নানা দিক ভারসাম্য তৈরি হয়, যাতে কোনো প্রকার সংকট সমস্যায় না পড়ে, সেগুলি যাতে আরও সুদৃঢ় হয়, এই বিষয়গুলো তিনি তুলে ধরছেন। এখানে মহাকাশে তার যে অবস্থান ছিল 306 দিন, এই 306 দিনে তিনি যা যা করেছেন সবই খণ্ড খণ্ড ক্লিপ আকারে তিনি নিয়ে এসেছেন এবং সেগুলি বর্ণনা করছেন। এখানে আমরা যে বিষয়টি জানি যে নাসার প্রধান নভোচারী তিনি আজকে এই শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের পর আরও বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে যেগুলি মার্কিন অ্যাম্বাসির মাধ্যমে তিনি সেসব অনুষ্ঠানে অংশ নেবেন এবং এখানে আজকে যে এসেছেন তিনি এখানেও কিন্তু মার্কিন দূতাবাসের যারা কর্মকর্তা তারাও তার সাথে আছেন। শুরুতেই জোসেফ এম আকাবা যে বিষয়টি বলেছেন, শিক্ষার্থীদের যে টার্গেট, সেই টার্গেট আগে ঠিক করতে হবে, তারা কি করবে সেই টার্গেটের উপর নির্ভর করে তার ভবিষ্যৎ, এ বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আমরা যে বিষয়টি দেখছি যে এখানে একেবারে দেখতে পাচ্ছেন এখন যে স্থির চিত্র, ভিডিও চিত্র দেখাচ্ছেন, সেই ভিডিও চিত্রে কিভাবে মহাকাশে উড্ডয়ন, অবস্থান সবকিছুই খণ্ড খণ্ড ভাবে নিয়ে এসেছেন এবং সেগুলি তিনি তার যে ভিডিও চিত্র, সেই ভিডিও চিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের মাধ্যমে তুলে ধরছেন। শীত পুরোপুরি জেকে না বসতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে অস্থায়ী পিঠার দোকান। টিএসসিসি প্রাঙ্গণে 12টির বেশি দোকানে বিকেল থেকে রাত 9টা পর্যন্ত বিক্রি হচ্ছে ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই সহ নানা ধরনের পিঠা। ক্যাম্পাস সহ রাজশাহী শহর থেকে প্রতিদিন 5 শতাধিক মানুষ আসছেন পিঠা খেতে। এ যেন পিঠার হাট। সারি সারি চুলায় তৈরি হচ্ছে ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই, তেলের পিঠা সহ 10-12 রকমের পিঠা। 12টিরও বেশি দোকানে বিরামহীন কাজ করছেন 60 জনের বেশি রাঁধুনি ও কর্মী। 3 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিসি প্রাঙ্গণে করা হচ্ছে এমন আয়োজন। 7-8 রকম পিঠা আছে। আমি যে চিতই পিঠাটা বেচি 7 রকম ভর্তা দিয়ে বেচি। ভাপা স্পেশাল আছে, শুধু নর্মাল আছে, এরকম ভাগ আছে। গরম পিঠা আর তার সাথে চিংড়ি, শুটকি, বেগুন, মরিচ, ধনিয়া পাতা ও কালো জিরার ভর্তায় জমে ওঠে আড্ডা। বিকেল থেকে চলে রাত 9টা পর্যন্ত। পিঠার একটা উৎসব মুখর পরিবেশ আমাদেরকে আসলে সত্যি অভিভূত করছে। আমি এবারে এসে দেখলাম এই জায়গাটা আসলে অনেক ভালো, মানে অনেক জমজমাট, আমার খুবই ভালো লাগতেছে। ক্যাম্পাসে এসে যে এই আমাদের শৈশবের পিঠাগুলো পাচ্ছে, এগুলো আমাদের মনের ভিতরে একটা শৈশবের তৃপ্তি প্রবাহ করছে। স্থানীয়দের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া উদ্যোক্তাও আছেন 14 থেকে 15 জন। বন্ধু ও সহপাঠীরা মিলে দিয়েছেন স্টল, নিজেরাই করছেন খাবার পরিবেশনা। রাজশাহীতে এমনিও টিউশনি বা বিভিন্ন আয়ের সুযোগ কম, তো এদিক থেকে একটু আয়ের ব্যাপারেও ভালো হয় আর একটু অভিজ্ঞতা বাড়ে। বাহারি পিঠার পাশাপাশি কয়েকটি স্টলে পাওয়া যাচ্ছে পাঁপড় ও এই অঞ্চলের ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি। সবকিছুর দাম 10 থেকে 35 টাকার মধ্যে। শীত মৌসুমে প্রায় 3 মাস ধরে প্রতিদিন প্রায় লাখখানেক টাকার পিঠা বিক্রি হয় ক্যাম্পাসের এই দোকানগুলোতে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।